আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান চ্যাপ্টারের মদ্যক নিয়ে। তাহলে আলোচনার শুরুতেই আমরা মদ্যকের সূত্রটি লিখে ফেলি। মদ্যক সমান L plus n divided by 2 minus FC into H divided by FM। এখানে L হলো মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। যেহেতু আমরা মদ্যক নিয়ে আলোচনা করছি, তাই মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। আর যখন আমরা প্রচুরক নিয়ে আলোচনা করেছিলাম, তখন হলো এলটা ছিল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে আমরা মদ্যক নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে লিখব এল হলো মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর নিম্ন সীমা। এফসি, এই যে বড় হাতের এফ, এখানে আছে ছোট হাতের এফ, বড় হাতের এফ সি, এটা হলো মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এফ এম, ছোট হাতের এফ এম, এটা হলো মদ্যক শ্রেণীর গণসংখ্যা। মদ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ হলো শ্রেণীব্যাপ্তি। আর এন হলো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা গণসংখ্যা নির্বাচন সারণী থেকে মদ্যক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটি মুখস্থ করে ফেলতে হবে, খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, এবং এই পরিচয়গুলো সহ। এখানে এল কি, এফ সি কি, এফ এম কি, এইচ কি, এন কি, এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন একটা অঙ্ক করি। তোমাদের জন্য আমি এখানে একটি সারণী লিখে রেখেছি। এই সারণী থেকে আমরা মদ্যক নির্ণয় করব। তাহলে লিখব মদ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থী, আমি চাইলে এখানে আমি স্কেল দিয়ে আর্ট করতে পারতাম সারণীটা, কিন্তু স্কেল দিয়ে আর্ট করতে সময় লাগবে, ভিডিওটি একটু দীর্ঘ হবে, তাই আমি সময় বাঁচানোর জন্য হাত দিয়েই সারণীটি আর্ট করতেছি।
একটা কলাম হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। আর একটা গণসংখ্যার জন্য আর একটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে খেয়াল রাখতে হবে যে তিনটি কলাম হবে। একটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, আর একটা হলো গণসংখ্যা। এই দুটো আমাদের দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান আর গণসংখ্যাটা দেওয়া থাকবে, আর ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের বের করতে হবে। (27) থেকে 36 এর গণসংখ্যা ছিল 7। 37 থেকে 46 এর গণসংখ্যা ছিল 10। 47 থেকে 56 গণসংখ্যা হলো 13। 57 থেকে 66 গণসংখ্যা হলো 9। 67 থেকে 76 গণসংখ্যা 5। 77 থেকে 86 এর গণসংখ্যা হলো 8। আর শেষে আরেকটি রো আমরা অ্যাড করে দেব, সেটা হলো মোট লেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মধ্যক নির্ণয়ের সময় যদি এই মোট কথাটি না লিখি, মোটের জন্য যদি একটি রো না রাখি, তাহলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আসো আমরা কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় সেটি দেখব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য এই প্রথম শ্রেণীর যে গণসংখ্যাটি আছে সেটি আমরা এখানে লিখে দেব, সরাসরি লিখে দেব। তারপরে যেটা করতে হবে, তাহলে আমি এখানে কি করলাম যে এই 7টাকে আমি এখানে লিখে দিয়েছি, এই গণসংখ্যাটাকে এখানে লিখে দিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হলো যে এই গণসংখ্যা আর এটা, এই ক্রমযোজিত গণসংখ্যা আর এই দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, এই দুটো আমরা যোগ করব। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দিবা না। তাহলে এটা আর এটা যোগ করব, এই ক্রমযোজিত গণসংখ্যা আর প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এবং দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, এই দুটো যোগ করব। যোগ করে যোগফলটা আমরা এখানে লিখে দেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি যে 7 + 10, মানে এই 7 আর এই 10 আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে আমরা এখানে লিখব 17। তাহলে দেখো, তোমরা চাইলে এই যে এই লেখাটুকু এইটুকু তোমরা দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এই দাগগুলো দিবা না। তোমরা চাইলে 7 + 10 সমান 17 এই লেখাটুকু তুমি দিতে পারো, বাট এই দাগগুলো দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে তারপরটা কি হবে? তারপরটা এই 17 আর 13 এই দুটো যোগ করব, ওই রেজাল্টটা আমরা এখানে বসিয়ে দেব। কিভাবে? এখানে যদি লিখি 17 আর এখানে আছে 13 সমান, তাহলে কত হবে? এটা কালো কালি দিয়ে লিখি, এটা হবে 30। তাহলে দেখো, আমাদের এই কালার পেনগুলো অ্যাকচুয়ালি বোঝানোর জন্য
তবে তোমরা চাইলে এইটুকু দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এই দাগগুলো দেওয়া যাবে না। এখন কি হবে, এই 30 আর 9 এটা যোগ করব, যোগ করে যোগফলটা আমরা এখানে লিখে দিব। আমি আবার করে তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে নিচ্ছি, +9 সমান, তাহলে এখানে হবে 39। আচ্ছা, এবার আমরা এটা আর এটা যোগ করব, 39 আর 5 যোগ করব, যোগফলটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে হলো 39 প্লাস হলো 5 সমান কত হবে, 44 হবে। ওকে, তাহলে আমরা এবার 44 আর 8 এই দুটো যোগ করব, যোগ করে যোগফলটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 44 আর যদি 8 যোগ করি তাহলে এখানে হবে কত, 52। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি এই কালো গুলোই লিখলেই হবে, আমাদের এই যোগগুলো দেখানোর কোনো দরকার নেই। তো তারপরেও যদি তোমরা চাও এই যোগগুলো এগুলো দেখে দিতে পারো, বাট না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তবে এই দাগগুলো কিন্তু দেওয়া যাবে না, এই দাগগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব এখানে মোট গণসংখ্যা কত। দেখো, মোট গণসংখ্যা আমাদের যে সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটাই হবে। এই মোট গণসংখ্যাটা আমাদের যে সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটাই হবে, ঠিক আছে? তাই আমাদের এই মোট কথাটি না লিখলেও হতো, কোনো সমস্যা ছিল না। তারপরেও আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা লিখে দিচ্ছি, যোগটা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার কাছে ক্যালকুলেটর নেই, তাই আমি মোবাইলে করতেছি। দেখো, এখানে 7 প্লাস 10 প্লাস 13 প্লাস 9 প্লাস 5 প্লাস 8, দেখো আমাদের কিন্তু 52ই এসেছে। তাহলে দেখো আমাদের মোট গণসংখ্যাই হলো আমাদের এই সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখানে এটা লিখে দিই 52। আমি আবার বলছি, এই মধ্যক নির্ণয়ের সময় যদি আমরা এই মোট এই রোটি এই সারিটি না লিখি তারপরেও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের মধ্যক নির্ণয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই n এর মান জোড় নাকি বিজোড়। আমি আবার বলছি, মধ্যক নির্ণয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই n এর মান জোড় নাকি বিজোড়, ঠিক আছে? দেখো আমাদের এখানে n এর মান হলো জোড়, n is equal to 52। 52 একটি জোড় সংখ্যা। আমরা এখানে লিখব যে এখানে n is equal to 52 যা একটি জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা। দেখো, জোড় সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং n divided by 2। তাহলে দেখো আমাদের এখানে সূত্র হলো যদি n জোড় সংখ্যা হয় তাহলে n divided by 2। তাহলে n divided by 2, n এর মান বসিয়ে দিই এখানে 52 divided by 2 সমান কত, 26। 26 দুগুণে 52, 26 দুগুণে 52 হবে। তাহলে দেখো আমরা এখানে পেলাম 62। এই 62 তম পদ, এই 26 তম পদ হলো মধ্যক, 26 তম পদ মধ্যক। দেখো 26 কিন্তু মধ্যক না, এটা খেয়াল রাখতে হবে। এই 26 কিন্তু মধ্যক নয়,
26তম পদ হলো মদ্যক, 26তম পদ হলো মদ্যক। ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা উদাহরণ দেই। রোল নাম্বার 1 হলো করিম, 1 হলো করিম, 2 হলো রহিম। তাহলে এই রোল নাম্বার 1 মানে করিম না, করিম হলো, করিমের পজিশন হলো 1। তাহলে আমাদের এই 26তম পদ, আমি যদি বলি যে রোল নাম্বার 1 যে সে আসো, কে আসবে? করিম আসবে। তাহলে এখানে দেখো 26তম পদ হলো মদ্যক, কিন্তু 26 কিন্তু মদ্যক না, 26তম পদ হলো মদ্যক, কিন্তু 26 নিজে মদ্যক নয়। এখানে রোল নাম্বার 1 করিম না, রোল নাম্বার 1 করিম না, 1তম পজিশন যে আছে সে হলো করিম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি পেলাম যে 26তম পদ মদ্যক, 26তম পদ হলো মদ্যক। এখন আমরা লিখব যা, যা দেখো এই 26তম পদ কোন শ্রেণীতে অবস্থিত, 26তম পদটা কোন শ্রেণীতে অবস্থিত। এখানে দেখো যে প্রথম শ্রেণীর গণসংখ্যা 7, ক্রমযোজিত গণসংখ্যা 7, তাহলে প্রথম শ্রেণীতে আমাদের উপাত্ত আছে 7টি। দ্বিতীয় শ্রেণীতে 37 থেকে 46, এখানে আমাদের উপাত্ত আছে 10টা, গণসংখ্যা যেহেতু 10 এখানে উপাত্ত আছে 10টা। তো এই আর প্রথম শ্রেণীতে আছে 7টি, আর দ্বিতীয় শ্রেণীতে আছে গণসংখ্যা 10টি। আমি যদি বলি প্রথম দুইটিতে মোট, প্রথম দুইটিতে মোট কয়টি আছে, তাহলে 7 + 10 = 17, মানে 17টি। এই যে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা করে এটাই আমরা পাই যে প্রথম থেকে ওই শ্রেণী পর্যন্ত মোট কতটি গণসংখ্যা আছে। আমরা এখানে প্রথম দুইটির মোট গণসংখ্যা হলো 17, সেটা পেলাম। এখন আমরা যদি বলি যে প্রথম তিনটিতে মোট গণসংখ্যা কত আছে, তাহলে এটা 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 এই তিনটা আমরা কি করব? যোগ করে দেব। যোগ করলেই আমরা পাবো 30। তাহলে দেখো যোগ করো, 7 আর 10 যোগ করলে 17, 17 আর 30 যোগ করলে হবে 13 যোগ করলে হবে 30, মানে 30। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা দ্বারা বোঝাই যে ওই শ্রেণী পর্যন্ত, মানে যে শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব ওই শ্রেণী পর্যন্ত মোট গণসংখ্যা কত সেটা। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমাদের এখানে আছে 26তম পদ, 26তম পদ মদ্যক। আমরা জানি না 26তম পদ অ্যাকচুয়ালি কত, আমরা ওইটাই বের করব। 26তম পদটাই আমরা বের করলেই আমরা মদ্যকটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এ পর্যন্ত প্রথম শ্রেণীতে আছে 7টি উপাত্ত, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট আছে 17টি, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট আছে 17টি। আচ্ছা, আমাদের যে এই যে 26তম পদটি, 26তম পদ, তাহলে দেখো তো 17তম পদের পরে এবং 30তম পদের মধ্যেই আছে। তাহলে দেখো আমাদের এখানে এ পর্যন্ত টোটাল, আমাদের এই এ পর্যন্ত টোটাল হলো 17টা পদ আছে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 17টি পদ আছে। আর এই যে তৃতীয় নাম্বার, 3 নাম্বার যে শ্রেণীটা আছে, 3 নাম্বার শ্রেণীতে আমাদের 18 নাম্বার পদ থেকে শুরু করে 18 থেকে শুরু করে 30 পর্যন্ত আছে, 18 থেকে শুরু করে 30 পর্যন্ত আছে। তাহলে দেখো তো এই 18 থেকে 30 এর মধ্যেই তো আমাদের 26তম পদটি লুকিয়ে রয়েছে। তাহলে আমাদের এই 26তম পদটি অবস্থান করবে এই শ্রেণীতে, এই শ্রেণীতেই অবস্থান করবে। আমি আবার বলছি, প্রথম দুটি শ্রেণীতে মোট উপাত্ত আছে 17টি। আমাদের যেহেতু 26তম পদ হলো মদ্যক, 17-র পরে মানে 18 থেকে শুরু করে 30 পর্যন্ত উপাত্তগুলো এই শ্রেণীতেই অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। মানে 17-র পরে মানে 18 থেকে শুরু করে এখানে সর্বোচ্চ 30 পর্যন্ত, মানে 18 থেকে শুরু করে 30 পর্যন্ত উপাত্তগুলো এই শ্রেণীতে অবস্থিত। তাহলে 18 থেকে 30 এর মধ্যেই আমাদের 26তম পদটি অবস্থিত। তাহলে আমরা বলবো যে 26তম পদটি যেহেতু মদ্যক, তাহলে মদ্যকটি এই শ্রেণীর মধ্যে অবস্থান করছে, এই শ্রেণীর মধ্যে অবস্থান করছে।
তাহলে এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী, এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা পেলাম যে আমাদের এই 26তম পদটি 47 থেকে 56 এই শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা এখানে লিখব যা 47 to 56 শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। সুতরাং যেহেতু আমাদের 26তম পদটি 47 to 56 এই শ্রেণীতে অবস্থিত, সুতরাং 47 to 56 এই শ্রেণীটি হলো মধ্যক শ্রেণী। তাহলে এত হলো মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। আচ্ছা, তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো 47, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 47। আচ্ছা, তাহলে আমরা এবার লিখব সুতরাং মধ্যক, সুতরাং মধ্যক। আমরা এখন সরাসরি সেই সূত্রটা লিখে দেব। সুতরাং মধ্যক সমান L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। দেখো খেয়াল রাখতে হবে কিন্তু এই F হলো বড় হাতের আর এই F হলো ছোট হাতের। এখন আমরা এই মানগুলো লিখে ফেলবো। তাহলে এখানে L, দেখো L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো আমরা সূত্রে আমরা লিখেছিলাম L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা এখন থেকে মধ্যক শ্রেণী যেহেতু আমাদের 47 থেকে 56, বা আমরা যদি এখানে দেখাই যে 47 থেকে 56, তাহলে আমরা এখানে লিখতে পারবো 47 হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে দেখো লিখেছিলাম আমরা এখানে লিখেছিলাম FC। তাহলে আমরা FCটা দিই। এটা এলোমেলো হলে কোনো সমস্যা নেই। যদি তুমি চাও FM আগে লিখবা, FCটা লাস্টে দিবা, Hটা তারপরে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে FCটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা দেখি একটু মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে কি? আগে। তাহলে এটা যেহেতু মধ্যক শ্রেণী, তার আগের শ্রেণী হলো এটা, তার আগের শ্রেণী হলো এটা। তাহলে এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমি আবার বলছি, এটা যেহেতু মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 17। এবার দেখো আমাদের সূত্রে আছে FM টা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, FM টা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এবার দেখো এটা আমাদের মধ্যক শ্রেণী, 47 থেকে 56 মধ্যক শ্রেণী, এর গণসংখ্যা হলো 13। তাহলে আমরা এখানে এটা লিখে দেব 13, FMটা হলো 13। আচ্ছা, এবার দেখো আছে H হলো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কি? দেখো আমাদের এখানে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, কত হলো? 10 হলো। আবার আরেকটা চেক করি, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যক্তি হলো 10। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে H এর মান হলো 10। এবার দেখো আমাদের এখানে বলা আছে n হলো মোট গণসংখ্যা, সূত্রে বলা আছে n হলো কি? মোট গণসংখ্যা। তাহলে দেখো আমরা এখন মোট গণসংখ্যা আমরা যেখানে পেয়ে গেছি যে n is equal to 52।
অথবা আমাদের সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হলো n এর মান। তাহলে আমরা এখানে লিখে দেব 50 n is equal to 52। দেখো আমাদের এই চলকগুলোর মান লেখা হয়ে গেল। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। দেখো l এর মান হলো 47 প্লাস n এর মান হলো 52 ডিভাইডেড বাই 2 মাইনাস fc হলো 17 ইনটু h এর মান হলো 10 আর fm টা হলো 13। ওকে, এবার দেখো 47 প্লাস দেখো 52 কে যদি আমরা 2 দিয়ে কি করি ভাগ করি, 52 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 26, 26 দুগুণে 52 মাইনাস এখানে 17 ইনটু 10 ডিভাইডেড বাই 13। ওকে, এবার আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। 47 প্লাস দেখো তো 26 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে কত হবে 9 হবে, তাই না? 9 ইনটু এখানে আছে 10 আর এখানে আছে 13। ওকে, এবার দেখো 47 প্লাস, আচ্ছা এই যে 9, এই 9 এর নিচে মনে হয় একটা 1 আছে, 9 এর নিচে মনে হয় একটা 1 আছে, যেহেতু পূর্ণ সংখ্যা, 9 একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নিচে মানে হর হয় একটি 1, তাহলে মাঝখানে গুণ চিহ্ন আছে, লব লব গুণ আর হর হর গুণ করে দেব, তাহলে এটা গুণ আর এটা গুণ করে দেব। 9 আর 10 যদি গুণ করি তাহলে 9 দশে 90 আর 13 একে এখানে কত হবে 13। ওকে, এবার দেখো 47 প্লাস, তাহলে 90 কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি তাহলে 90 ভাগ 13, তাহলে আসছে আমাদের 6.92। এখন আমরা যদি এই দুটো যোগ করে দেই 47 প্লাস হলো 6.92, তাহলে হচ্ছে আমাদের 53.92। আমরা এখানে লিখব 53.92, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটি করলাম যখন n এর মান জোড় আসছিল। আমরা নেক্সট আরেকটি অঙ্ক করব, সেটাতে আমাদের n এর মান বিজোড় আসবে, n এর মান বিজোড় আসবে। যদিও ভিডিওটি একটু লেন্থি হচ্ছে, তারপরেও এই ভিডিওতেই আমরা বিজোড়টাও দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। একটা ভিডিওতে যদি একই ধরনের অঙ্ক শুধু n এর মান জোড় আর বিজোড়ের জন্য আলাদা আলাদা হয়, বুঝতে একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি এখানে আরেকটি অঙ্ক লিখে রেখেছি। এখানে আমরা যখন যোগ করব, গণসংখ্যাগুলো যোগ করব বা সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা, তখন আমাদের n এর মান আসবে বিজোড়। ঠিক আছে, তো দেখি শুরু করা যাক। এখানে লিখব মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমি এখানে এই সারণীটি তোমাদের জন্য স্কিপ করব। সারণী আট করার প্রক্রিয়াটি ভিডিওতে আর দেখালাম না। তো আমরা তো আগের অঙ্কে আলোচনা করেছি যে 6 এখানে যাবে, এটা আর এটা যোগ করে এখানে লিখব 10
আর 10 যোগ করে এখানে লিখব। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের n এর মান হলো 55, যা একটি বিজোড় সংখ্যা। আমরা লিখব এখানে n সমান 55, n সমান 55, যা একটি বিজোড় সংখ্যা। সুতরাং যেহেতু বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের একটি দশমিক ভগ্নাংশ চলে আসে। তাই আমরা এখানে লিখব, সুতরাং n প্লাস 1, বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে দিলে সেটা কি হয়ে গেল, জোড় হয়ে গেল। n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান, এখন n এর মান হলো 55 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান হলো 56 ডিভাইডেড বাই 2 সমান 56 কে 2 দ্বারা ভাগ করলে হবে 28। তাহলে আমাদের এখানে 28 তম পদ মদ্যক, এততম পদ মদ্যক, যা, তাহলে দেখো 28 তম পদ মদ্যক, এ পর্যন্ত আছে আমাদের মোট 20টি উপাত্ত। 3 নম্বর শ্রেণী পর্যন্ত আছে মোট 20টি উপাত্ত। তাহলে 21 থেকে শুরু করে 35 পর্যন্ত আছে এই শ্রেণীতে। আর 21 থেকে 35 এর মাঝেই, 21 থেকে 35 এর মাঝেই আছে আমাদের এই 28 তম পদ, মানে 28 তম পদ। তাহলে আমাদের মদ্যকটি এই শ্রেণীতে অবস্থিত। তাহলে এই শ্রেণীটাই হলো আমাদের মদ্যক শ্রেণী। তাহলে আমরা লিখব, যা 51 to 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এই 51 to 60 হলো মদ্যক শ্রেণী, তাহলে আমাদের মদ্যক শ্রেণী হয়ে গেল। এবার আমরা সরাসরি সূত্র লিখব। সুতরাং মদ্যক সমান L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। শিক্ষার্থী, অনেক স্টুডেন্ট যে ভুল করে সেটা হলো যে আমরা এর আগের অঙ্কে এখানে লিখেছিলাম n ডিভাইডেড বাই 2, আর অনেকে মনে করে যে এখানে n ডিভাইডেড বাই 2, তাই মনে হয় এখানে n ডিভাইডেড বাই 2। আবার এখানে যেহেতু n প্লাস 1 লিখেছি, তাহলে মনে হয় এখানে n প্লাস 1 হবে। এই ভুলটা অনেকে করে, কিন্তু সাবধান, সূত্রই। ওখানে আমি কি লিখলাম সেটা আমার দেখার বিষয় না। আমি আবার বলছি, এখানে আমি কি লিখলাম সেটা আমার দেখার বিষয় না। আমার সূত্র যেটা n ডিভাইডেড বাই 2, আমরা সেটাই লিখব। এই যে n ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এটাই লিখতে হবে। জোড়ের জন্য আর বিজোড়ের জন্য, এখানে জোড়ের জন্য n ডিভাইডেড বাই 2 আর বিজোড়ের জন্য n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, এবার আমরা লিখব এখানে L হলো মদ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে এটা হলো মদ্যক শ্রেণী, 51 থেকে 60, তাহলে 51 হলো নিম্নসীমা। এখানে L is equal to 51। তারপরে n হলো মোট গণসংখ্যা। দেখো মোট গণসংখ্যা হলো 55। তারপরে FC কি? FC ছিল মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা হলো মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, এটা হলো মদ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 20। তাহলে আমরা এখানে লিখব FC হলো 20। এখন এখানে H হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা দেখি শ্রেণীব্যাপ্তি কত।
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাহলে 10। আমাদের এখানে এইচ এর মান হলো 10। ওকে, আর আরেকটা থাকলো, সেটা হলো এফএম। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা যেহেতু মধ্যক শ্রেণী, এর গণসংখ্যা হলো 15। আমাদের এখানে হবে এফএম হলো 15। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এল এর মান হলো 51 প্লাস এন এর মান হলো 55 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি। এফসি হলো 20 ইন্টু এইচ। এইচ হলো 10, এফএম হলো 15। এখন 51 প্লাস, দেখো তো 55 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 27.5 মাইনাস এখানে 20 ইন্টু হলো 10 ডিভাইডেড বাই 15। ওকে, এবার দেখো তাহলে এখানে 51 প্লাস 20 ব্র্যাকেটের কাজ আমরা আগে করে নিই। 27.5 থেকে যদি আমরা 20টা বিয়োগ করি তাহলে এখানে হবে 7.5 ইন্টু এখানে 10 ডিভাইডেড বাই 15। এখন আমরা এই যে 7.5 এটাকে যদি লব ধরি, এটা নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে গুণ আছে, তাহলে লব লব গুণ আর হর আর হর গুণ হবে। তাহলে 7.5 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 75 ডিভাইডেড বাই এখানে আছে 15। এখন 51 প্লাস, তাহলে দেখো 75 কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 আর 5 আর 51 যদি আমরা যোগ করে দেই তাহলে হবে এখানে 56। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত মধ্যক, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।